আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, অনেকদিন আগে একজন সৎ রাজা ছিলেন। একদিন রাজা উজির এবং মন্ত্রীদের সাথে নিয়ে শিকার করতে গেলেন। খাওয়ার সময় আসলে দস্তারখানা বিছানো হলো। বাদশা দেখল দূরে টিলার উপর দাঁড়িয়ে একটি বানর সবকিছু চুপচাপ দেখছিল। তার মধ্যে বানর সুলভ কোনো আচরণ ছিল না। রাজা তার চাকরদের বললেন, এই বানরের সামনে কিছু খাবার দিয়ে আসো। চাকররা তাই করল। বানরটি গাছ থেকে নেমে এসে শিকড়ের কাঁটায় দাঁড়িয়ে পাতার মধ্যে কিছু লিখে রাজাকে দিল। তাতে লেখা ছিল, আমি এমন করে খাবার খাবো না। রাজাকে দস্তারখানায় করে খাবার দেওয়া হয়েছে, আমাকেও তাই দিতে হবে। রাজা এতে দারুণ চমকে গেলেন। আদেশ করলেন, আমার জন্য যেমন দস্তারখানা বিছানো হয়েছে তাকেও সেরকম বিছিয়ে দাও। দস্তারখানা বিছানো হলে বানরটি গাছ থেকে নেমে এসে খাবার খেয়ে আবারও গাছের উপর উঠে গেল। হুট করেই চারদিকে আকাশ কালো হয়ে আসলো। চাকর বাকররা সমস্ত জিনিসপত্র গুছাতে লাগলো। রাজার জন্য ছাউনি বানিয়ে দেওয়া হলো। রাজা তাদের বলল, বানরটির জন্য পাতা দিয়ে ঢাকার ব্যবস্থা করো তোমরা, না হলে তো ও বৃষ্টিতে ভিজে যাবে। চাকররা রাজার কথা মতোই কাজ করে, কিন্তু বানরটি আবারও পাতায় কিছু লিখে রাজাকে দেয়। তাতে বানরটি লিখে দেয়, এভাবে নয়, রাজার জন্য যেমন ছাউনির ব্যবস্থা করা হয়েছে আমার জন্যও তাই করতে হবে। বানরের জন্য তেমন করে ছাউনি বানানো হলো। বৃষ্টি শুরু হতেই বানরটি নেমে এসে সেই ছাউনির ভিতরে আশ্রয় নিল। কিছুদিন পরে রাজা যখন রাজমহলে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন, তখন তিনি প্রজাদের বলেন, যাও গিয়ে বানরটিকে জিজ্ঞেস করো সে কি আমার সাথে রাজমহলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। এটা শুনে বানর বলল, রাজার জন্য যেমন হাতি প্রস্তুত করা হয়েছে তেমনি যদি আমার জন্য হাতি প্রস্তুত করা হয় তবেই আমি রাজার সাথে যাব। বানরের প্রতি রাজার আগ্রহ যেন আরো বেড়ে গেল। তিনি প্রজাদের বলে বানরের জন্য একটি হাতি প্রস্তুত করল। তারা একসাথে মহলের উদ্দেশ্যে রওনা দিল। মহলের কাছে যেতেই রাজা প্রজাদেরকে হুকুম দিল, অন্যান্য মন্ত্রীদের মতো বানানোই একটি মহল তৈরি করে দাও। কিন্তু বানর এবারও পাতার মধ্যে কিছু লিখে রাজাকে দিল। তাতে সে লিখে বলেছে, না, রাজার জন্য যেমন মহল প্রস্তুত করা হয়েছে আমার জন্য ঠিক সেরকম মহল প্রস্তুত করে দিতে হবে, তবেই আমি এখানে থাকব, তা না হলে আমি জঙ্গলে ফিরে যাব। বাদশার কাছে আরও একটি মহল ছিল যেখানে সে খুব কম যাতায়াত করত। সে সেই মহলটি বানরকে দিয়ে দিল। রানী এবং চাকরদের রাজার এই বানরের উপর খুবই রাগ হয়েছিল। এদিকে বানরটি রাজার মহলে আসা যাওয়া শুরু করল। সে রাজার সমস্ত বিচার দেখত। রাজা যখন কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবে তখন বানরটি রাজার হাতের কাগজ নিয়ে সেটা ছিঁড়ে ফেলত আর কলম দিয়ে সঠিক সিদ্ধান্ত লিখে বাদশার হাতে দিয়ে দিত। শুরুতে রাজার অনেক রাগ হতো, কিন্তু পরে সে বুঝতে পারে যে বানরের জন্যই সে অনেকগুলো ভুল সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে বেঁচে গিয়েছে। বাদশার একটি অতীব সুন্দরী মেয়ে ছিল। রাজা তার মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। মেয়েটির মনেও বানরটিকে দেখার আগ্রহ তৈরি হলো। তাই একদিন সে তার বান্ধবীদের সাথে নিয়ে বানরটিকে দেখার জন্য গেল, কিন্তু বানরটি তাকে দেখা মাত্রই গোল গোল করে ঘুরতে লাগলো। শাহজাদি এটা দেখে বেশ ভয় পেয়ে গেল। তাই সে মহলের ভিতর চলে গেল। রাজকুমারী যখনই নিজের চেহারা আয়নায় দেখতে যেত পেছন থেকে কোনো না কোনোভাবে সেই বানরটি চলে আসত, আর সে নিজের সাথে বানরটির প্রতিবিম্ব দেখতে পেত। বানরটি তার হাতে একটি চিঠি দিল। তাতে লেখা ছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? বিশ্বাস করো, আমি দেখতে ভীষণ সুন্দর। শাহজাদি জানতেন এটা কোনো সাধারণ বানর নয়, এ আমার কোনো ক্ষতি করবে না। ধীরে ধীরে শাহজাদির মনে বানরটির জন্য সহমর্মিতা জেগে উঠল। কিন্তু রাজা যখনই একথা জানতে পারলেন তখন তার এটা মোটেও পছন্দ হয়নি যে বানরটি তার মেয়ের কামরায় আসা যাওয়া করছে। পরের দিন বাদশা বানরের সাথে দেখা করার জন্য তার মহলে গেল। বানরটি তখন মহলে উপস্থিত ছিল। বাদশা বললেন, দেখো, আমি জানি তুমি কে, কিন্তু তবুও আমি তোমার সকল কথা মেনে নিয়েছি। আমি বরাবর তোমাকে সম্মান মর্যাদা দিয়েছি। হয়তো আমার জায়গায় অন্য কোনো রাজা হলে তেমনটি করতেন না, কিন্তু তুমি এখন আমার মেয়েকে বিরক্ত করা শুরু করেছ। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি। এর আগে আমি কোনো শক্ত পদক্ষেপ নেই, তুমি শুধরে যাও। বানরটি মহল থেকে একটি কাগজ নিয়ে এসে তাতে লিখে দিল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি আমি তাকে সর্বদা সুখী রাখব। বাদশা লেখাটি পড়ে হতবাক হয়ে গেল। সে কোনোভাবেই তার ফুলের মতো মেয়েটির সাথে বানরটির বিয়ে দিবে না। আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দিব না। এ কথা শুনে বানরটি রাজার কোমরে থাকা তলোয়ারটি বের করে নিল এবং একটি খাতায় লিখে দিল,
যদি এটা আপনি বেঁচে থাকতে সম্ভব না হয় তাহলে আমি আপনাকে হত্যা করার পর আপনার মেয়েকে বিয়ে করব। আপনি আমাকে এই মহলে নিয়ে এসেছেন, আমার থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, তাই আমি চাই না আপনাকে হত্যা করতে। মৃত্যু সামনে দেখে রাজা বললেন, ঠিক আছে, আমাকে বাবার জন্য কিছু সময় দাও। বাদশাহ মহলে ফিরে আসলেন এবং খুবই চিন্তিত হয়ে পড়লেন। একদিকে তার মেয়ে ছিল, অন্যদিকে তার নিজের জীবন। সারা রাত সে দুশ্চিন্তায় পার করল, তবু সে তার স্ত্রীকে এই ব্যাপারে খুনাক্ষরেও টের পেতে দিল না। কেননা সে জানত যদি তার স্ত্রীকে এই ব্যাপারে জানানো হয় তাহলে সে পুরো মহল মাথায় তুলবে। সকালের মধ্যে সে তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে সে তার জীবন কোরবান করবে। এরপরে সে তার মেয়েকে নসিহত করতে যায়। সে বলে, মা, কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি কি করে তোমার মা এবং গোটা রাজ্যকে সামলাবে? মেয়েটির চোখে পানি এসে গেল। সে বলল, আব্বাজান, আপনি এসব কি বলছেন? আল্লাহ তাআলা আপনাকে নেখায়াত দান করুক। রাজা তার মেয়েকে বলল, মা, সেই বানরটি এখন আমার পিছু পড়ে গিয়েছে। সে আমাকে বলছে তার সাথে যেন তোমাকে বিয়ে দিয়ে দেই, আর তা না হলে সে আমাকে মেরে ফেলবে। কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার। আমি কি করে তার সাথে তোমাকে বিয়ে দিতে পারি? তোমার মাও সেই বানরটিকে মারার জন্য কত চেষ্টা করল, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে। আমি বরং বানরটিকে গিয়ে বলে দেই যে আমি কোনোভাবেই তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। তখন হয়তো সে আমাকে মেরে ফেলবে। তখন তুমি এবং তোমার মাকে নিয়ে কোনো গুপ্ত জায়গায় লুকিয়ে পড়বে, যতক্ষণ না সে এই মহল ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। মেয়েটি বলল, আব্বা, আপনার জীবন কোনো তুচ্ছ নয়। আপনি শুধু আমার বাবা নন, এই রাজ্যের রাজাও। আপনি বরং বানরের কাছে গিয়ে আমার বিয়ের প্রস্তাবের জন্য সম্মতি দিয়ে দিন। মেয়ে অনেক কষ্ট করে তার বাবাকে রাজি করল। রাজা গিয়ে তার সিদ্ধান্তের কথা বানরকে জানাল। বানর বলল, ঠিক আছে, আপনি তবে বিয়ের আয়োজন করুন। রানী যখন এই ব্যাপারে জানতে পারলেন তখন তিনি অনেক শোরগোল শুরু করলেন। বিয়ের দিন রানীকে একটি মহলে বন্দি করে রাখলেন এবং রাজকুমারীর সাথে বানরের বিয়ে দিয়ে দিলেন। শাহজাদিকে বিদায় দেওয়া হলে তিনি বানরের মহলে গিয়ে উঠলেন। পরদিন যখন তিনি তার বাবার মহলে আসলেন তখন তিনি বেশ খুশি ছিলেন। এটা দেখে রানী হতবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মা, তুমি কি বানরের সাথে আসলেই খুশি রয়েছ? মেয়ে বলল, হ্যাঁ মা, আমি তার সাথে খুশি আছি। রাজকুমারী দিনের বেলায় তার বাবার মহলে থাকত এবং রাতের বেলায় বানরের মহলে ফিরে যেত। একদিন সন্ধ্যাবেলা রানী চাকরের বেশ দৌড়ে বানরের মহলে প্রবেশ করল। রাজকুমারী এবং বানরের রুমের দরজা বন্ধ ছিল। তিনি তার বাইরে আড়ি পাতা শুরু করলেন। ভিতর থেকে কোনো পুরুষের গলার আওয়াজ ভেসে আসছিল। রানী ভীষণ অবাক হলেন। তিনি দরজার ছিদ্র দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন রাজকুমারী একটি সুদর্শন যুবকের সাথে সেখানে বসে রয়েছে, আর সে রাজকুমারীর সাথে হেসে হেসে কথা বলছিল। রানী বললেন, ও, তাহলে এই ব্যাপার। তাই তো আমি বলি, আমার মেয়ে কিভাবে একজন বানরের সাথে খুশি রয়েছে। রানী যখন ফিরে যেতে লাগলেন তখন তার নজর পড়ল বানরের একটি ছালের উপর। রানী অবাক হয়ে ভাবলেন, কেন সে তার গায়ের উপর এত মোটা বানরের ছাল পড়ে থাকে? আমি যদি এই ছালটিকে নিয়ে পুড়িয়ে ফেলি তাহলে সে আর কখনোই বানর সেজে থাকতে পারবে না। সে তার সাথে সেই ছালটিকে মহলে নিয়ে আসলেন এবং তাতে আগুন দিয়ে দিলেন। এদিকে বানরের ছালটিকে পুড়িয়ে ফেলা হচ্ছিল, অন্যদিকে শাহজাদা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। শাহজাদি দ্রুত তার বাবার মহলে আসলেই দেখতে পায় তার মা বানরের ছালে আগুন লাগিয়ে দিয়েছে। শাহজাদি কান্না করে বলতে লাগল, আম্মা জান, আপনি আমার স্বামীকে মেরে ফেলবেন। মা বললেন, আমি কি করে জানতাম মা যে এমনটা হবে? আমি তো ভেবেছিলাম আমি যদি বানরের পোশাকটি পুড়িয়ে ফেলি তাহলে সে সবসময় আমাদের সামনে সুদর্শন জামাতা হয়ে থাকবে। মেয়ে বলল, মা, আমি তো আপনাকে বলেছিলাম যে আমাকে আমার মতো ছেড়ে দিন। এখন আমার এত বড় বিপদ ঘটিয়ে আপনার শান্তি হয়েছে তো? রানী এতে বেশ চিন্তিত হয়ে পড়লেন। রাজাকে সবটা জানাতেই তিনি লোক দিয়ে আশেপাশে খোঁজ নেওয়ালেন, কিন্তু কোথাও সেই বানরটিকে খুঁজে পাওয়া গেল না। শাহজাদি এবার নিজেই বানরের খোঁজে বের হলেন। জঙ্গল থেকে জঙ্গলে, শহর থেকে শহরে সে সব জায়গায় খুঁজতে লাগলেন। তার পায়ে ফোসকা পড়ে গেল, তার চেহারার রং সব যেন উড়ে গেল। শাহজাদি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলেন। সেই গাছের উপরে একজোড়া টোনাটুনি বসেছিল। শাহজাদি তাদের কথা শুনতে লাগলেন। টুনি বলছিল, কি হয়েছে টোনা?
তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? টোনা বলছিল, ইউরোপের দিকে একজন রাজকুমার রয়েছে, আমি তার জন্য খুবই চিন্তিত। তার গায়ে অনেক পোড়া দাগ রয়েছে, ঘুমাতে পর্যন্ত পারে না। সকল হাকিমরা তার চিকিৎসা করেও ব্যর্থ হয়ে গেছে। টুনি জিজ্ঞেস করল, শাহজাদার এমন অবস্থা কিভাবে হয়েছে? টোনা বলল, কোনো এক জালিম শাহজাদাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। শাহজাদা তো প্রাণে বেঁচে গিয়েছে, কিন্তু তার সারা শরীর জুড়ে রয়েছে অসংখ্য পোড়া দাগ। টনি জানতে চাইল, শাহজাদার কি ভালো হওয়ার কোনো উপায় নেই? টোনা বলল, অবশ্যই আছে। কেউ যদি আমাদের পালক একাত্র করে নেয় আর তা দিয়ে চন্দন কাঠের সাথে মিশিয়ে 40 দিন পর্যন্ত শাহজাদার ক্ষতস্থানে লাগায়, তবে সে সুস্থ হয়ে উঠবে। শাহজাদি বুঝে গিয়েছিলেন তারা তার বানর শাহজাদার কথাই বলছিলেন। পাখি দুটো তো উড়ে গিয়েছিল, কিন্তু শাহজাদি তাদের পড়ে থাকা পালক সংগ্রহ করলেন এবং ছদ্মবেশ দৌড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছু দূর যেতে শাহজাদি একটি শহর দেখতে পেলেন। শহরটি খুবই সুন্দর ছিল, কিন্তু সেখানকার মানুষের মুখে বিষণ্ণতার ছাপ পড়েছিল। তাদের সবাইকে বেশ বিষণ্ণ মনে হচ্ছিল। যাকে তার মন খারাপের কথা জিজ্ঞেস করা হতো, তারা বলতো তাদের শাহজাদার অবস্থা খুবই খারাপ। শাহজাদি বাজার থেকে চন্দন এবং প্রয়োজনীয় সকল কিছু কিনে নিয়ে রাজার মহলে চলে গেলেন। চাকরদের বললেন, যাও গিয়ে রাজাকে বলো দূর পাহাড় থেকে একজন হাকিম এসেছে। সে বলেছে শাহজাদার চিকিৎসা করতে পারবে। পাহারাদার দৌড়ে গিয়ে রাজাকে জানালেন। রাজা বললেন, তাকে ভিতরে নিয়ে আসো। রাজা যখন দেখলেন সে একজন যুবতী, তখন তার মন বিষণ্ণ হয়ে গেল। সে ভাবতে লাগল, এনার তো বয়সও কম, সে শাহজাদার কি এমন চিকিৎসা করবেন? রাজা বলল, তুমি তার এমন কি চিকিৎসা করবে যেখানে অনেক বড় বড় হাকিম আলেমরাও তার চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে? শাহজাদি বলল, যদি 40 দিনের মধ্যে শাহজাদা ঠিক না হয়, তাহলে চোরের যে সাজা আছে আমাকেও তাই দিবেন। শাহজাদি বললেন, আমাকে শাহজাদার পাশের কামরাটি দিতে হবে, যেন আমি দিনরাত শাহজাদার সেবা করতে পারি। শাহজাদিকে তাই দেওয়া হলো। 1 মাসের মধ্যে শাহজাদা সুস্থ হয়ে গেলেন, কিন্তু এখনো তার শরীরে কিছুটা ক্ষত রয়ে গিয়েছে। যেমনটা টনি বলেছিল 40 দিন পর্যন্ত করতে হবে। শাহজাদি ঠিক তেমনটাই করতে লাগলেন। আর অন্যদিকে রাজা তাকে দেওয়ার জন্য উপহার তৈরি করতে লাগলেন। 40তম দিনে শাহজাদি শাহজাদাকে প্রলেপ দিয়ে সেখান থেকে বেরিয়ে নিজ মহলের উদ্দেশ্যে রওনা দিলেন। তবে যাওয়ার আগে সে শাহজাদার কাছ থেকে তার আংটিটি চেয়ে নিয়েছিল এবং সেটি সাথে নিয়ে নিজের মহলের উদ্দেশ্যে চলে গেল। এদিকে শাহজাদা জানত না যে হাকিম চলে গিয়েছেন। ওদিকে শাহজাদা সুস্থতার জন্য মহলে বিরাট উৎসবের আয়োজন করা হলো, কিন্তু সেই হাকিমের কোনো চিহ্ন ছিল না। রাজা এবং শাহজাদা দুজনেই বেশ চিন্তিত হলেন। বুঝতে পারলেন না এ আবার কেমন হাকিম ছিল যে কিনা তার চিকিৎসার কোনো খরচ কিংবা পুরস্কার না নিয়ে চুপিসারে মহল থেকে চলে গেল। শাহজাদা যখন পুরোপুরি সুস্থ হলেন, তখন তার স্ত্রীর কথা মনে পড়ল। তাই সে একদিন তার বাবার কাছে শিকারে যাওয়ার অনুমতি নিয়ে তার শ্বশুরের রাজ্যে শ্বশুর বাড়িতে পৌঁছে গেল। তার গায়ে ছিল শাহজাদার পোশাক এবং হীরা জহরত, এবং জাঁকজমকপূর্ণভাবে সে মহলে প্রবেশ করল। সেটা দেখে চাকররা তাকে সাদরে মহলে নিয়ে বসালো এবং রাজাকে খবর দেওয়া হলো। এদিকে রাজা মেয়ের শোকে এতটাই বুড়িয়ে গিয়েছিল, শাহজাদা রাজাকে সালাম দিলেন। রাজা জানতে চাইলেন, বাবা তুমি কে আর কোথা থেকে এসেছ? তোমাকে দেখে তো শাহজাদা মনে হচ্ছে, কিন্তু আমি তো তোমাকে এর আগে কখনো দেখিনি। শাহজাদা বললেন, হে রাজা, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি আপনাকে কখনো ভুলতে পারবো না। আপনাকে আমি সর্বদা মনে রাখব। আসলে আমি সেই বানর যাকে আপনি আপনার সমকক্ষের সম্মান দিয়েছেন, আপনার মহলে রেখেছেন, খাইয়েছেন, থাকার ব্যবস্থা করেছেন এবং আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। রাজা খুশির চোটে অবাক হয়ে গেলেন। বললেন, বাবা এমনটা কি করে হলো? শাহজাদা বললেন, আপনাকে আমি আমার কাহিনী পরে বলবো, আগে আমাকে এটা বলুন আমার স্ত্রী কোথায় এবং কেমন আছে? রাজা বললেন, বাবা তোমার চলে যাওয়ার পর সে সেই মহলে একাকী থাকে। শাহজাদা খুশি খুশি তার মহলের দিকে এগিয়ে গেলেন। শাহজাদি সেখানে দুঃখ ভরা চেহারা নিয়ে অবস্থান করছিলেন। হুট করে শাহজাদাকে সামনে দেখে সে যেন বিশ্বাসই করতে পারছিলেন না। শাহজাদা বললেন, হ্যাঁ শাহজাদি, তোমার ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে এসেছে।
তোমার মা তো আমাকে মারার কোনো উপায় ছাড়েননি। আমার সারা শরীর আগুনে ঝলসে গিয়েছিল। আমার বেঁচে ফেরার কোনো আশা ছিল না। শাহজাদি বলল, তাহলে তুমি কিভাবে বেঁচে ফিরলে? শাহজাদা তাকে সবটা বলতেই শাহজাদি বলল, তাহলে তো আপনি সেই হাকিমকে অনেক উপহার দিয়েছেন। শাহজাদা বলল, আশ্চর্যের বিষয় তো এখানেই, সেই হাকিম আমার থেকে কোনো উপহার নেয়নি, কেবল আমার একটি আংটি ছাড়া। আর তারপর সে সেখান থেকে চলে গিয়েছিল। শাহজাদি তাকে আংটিটি দেখিয়ে বলল, দেখুন তো, এই কি সেই আংটিটি? শাহজাদা বললেন, হ্যাঁ, কিন্তু এই আংটিটি তোমার কাছে কি করে আসলো? শাহজাদি বলে, কেননা সেই হাকিম আর কেউ নয়, বরং আমি ছিলাম। শাহজাদি তাকে সবটা খুলে বলল, জানালো, আমার মা আপনার শত্রু নয়। যখন সে আপনাকে মানুষ রূপে দেখল, তখন সে বানরের ছালটিকে পুড়িয়ে ফেলেছিল, যেন আপনি আর বানর হয়ে না থাকেন। এখানে দোষ তো আপনারও রয়েছে। আপনি কখনো আমাকে আপনার বানর হওয়ার কারণ বলেননি, তাহলে আমি সেই ছালটিকে যত্ন সহকারে রাখতাম। শাহজাদা বললেন, আসলে আমার কখনো তোমাকে সেসব বলা হয়ে ওঠেনি। আনুমানিক 1 বছর আগে একদিন আমি শিকার করতে বেরিয়েছিলাম। আমার সাথে আমার চাকরও ছিল। আমি একটা হরিণ দেখে তাকে লক্ষ্য করে তীর ছুড়লাম, কিন্তু সেটি আমার চোখের সামনে উধাও হয়ে গেল। আমি তাকে খুঁজতে বের হলাম। তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের এতটা ভিতরে চলে এসেছিলাম যে আমার সাথে থাকা চাকরদেরও হারিয়ে ফেলেছিলাম। আমি দেখলাম একটি গাছের নিচে একজন বুজুর্গ বসেছিলেন, আর তার পাশে একটা 10-12 বছরের বাচ্চা বসেছিল। বুজুর্গ কান্না করছিলেন, বাচ্চাটির পা থেকে রক্ত পড়ছিল। বুজুর্গ কান্না করতে করতে সেই লোককে অভিশাপ দিচ্ছিলেন যে বাচ্চাটির পায়ে তীর মেরেছিল। বলল, তুমি মানুষ নাকি বানর, যে তোমার মধ্যে তো কোনো মানবিকতা নেই। এটা বলতে দেরি, আর আমিও মানুষ থেকে বানরে পরিণত হলাম। সেই বুজুর্গ আরো বলল, তুমি জঙ্গল থেকে জঙ্গলে ঘুরে বেড়াবে, কিন্তু কেউ তোমাকে আশ্রয় দিবে না। আমি তার বরদোয়া শুনে এতটাই চিন্তিত হয়ে পড়েছিলাম যে আমি তার পায়ে পড়ে কান্না করছিলাম, ক্ষমা চাইছিলাম। আমার কান্না দেখে বাচ্চাটির মনে দয়া হলো এবং সে তার দাদাকে বলল, দাদা যান, যখন কোনো মানুষ তার ভুল বুঝতে পারে, তখন আমাদের উচিত তাকে মাফ করে দেওয়া। চলুন আমরা তাকে মাফ করে দেই। বাচ্চাটি খুবই জোরাজোরি করলে তার দাদা এক পর্যায়ে বললেন, তুমি এর থেকে কিছু শিখো। দেখো, তুমি তার ক্ষতি করেছ, কিন্তু তবু সে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আমি আমার বরদোয়া ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এর প্রকোপ নিশ্চয়ই কমাতে পারবো। তুমি 1 বছর পর্যন্ত বানর হয়েই থাকবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কোনো মেয়ে সহমর্মিতা দেখিয়ে তোমাকে বিয়ে করবে, তবেই তুমি মানুষ রূপে ফিরে আসতে পারবে। 1 বছর হওয়ার আগেই যদি তুমি বিয়ে করে ফেলো, তখন কেবল তোমার স্ত্রীর সামনেই তুমি মানুষ রূপে আসতে পারবে। এরপর শাহজাদা বলল, আমি আর তখন মহলে যেতে পারছিলাম না, না আমার যাওয়ার জন্য কোনো জায়গা ছিল। আমি বেশ কিছু মাস ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগলাম, কিন্তু এরপর আমার সাথে দেখা হলো তোমার বাবার সাথে, যিনি আমাকে তার সাথে করে মহলে নিয়ে আসলেন। এরপর তোমার সাথে আমার বিয়ে করিয়ে দিল, আর এরপরের সব ঘটনা তো তুমি জানোই। শাহজাদার কথার মধ্যে সেখানে রাজা এবং রানী উপস্থিত হল। তারা শাহজাদার সব কথাই শুনল। রানী এসে শাহজাদার কাছে ক্ষমা প্রার্থনা করল। শাহজাদা রানীকে ক্ষমা করে দিলেন। রাজা বললেন, আমার তো কোনো ছেলে নেই, আজ থেকে তুমি আমার সাথে আমার মহলে থাকবে। কিন্তু শাহজাদা বলল, না, এখন তো আমাকে আমার স্ত্রীকে নিয়ে আমার বাবার সাথে দেখা করতে মহলে যেতে হবে। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার সাথে দেখা করার জন্য অবশ্যই আসব। এরপর শাহজাদা তার স্ত্রীকে সাথে নিয়ে তার বাবার মহলে চলে গেলেন। সেখানে দুজনে হাসি খুশি নিজেদের জীবন কাটাতে লাগল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এতটুকুই। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।